নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি 2025। এই 21শে ফেব্রুয়ারি তারিখটির গুরুত্ব বাঙালি জীবনে অসীম, কিন্তু এই অসীমতাকে আমরা এখনও বাঙালিরা নিজেদের আয়ত্তে আনতে পারিনি, এবং সেই জন্যই আমাদের ব্যক্তি জীবন, জাতীয় জীবনে নানা বিভ্রান্তির মুখোমুখি আমাদের হতে হয়। এবং জাতি হিসাবে আমাদের যে পরিচয়, যে আত্মপরিচয়, তার প্রতিষ্ঠার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বা হচ্ছে। 21শে ফেব্রুয়ারি তাৎপর্যটা কোথায়? আমি গতকাল একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, যাদবপুর কফি হাউসের নিচে রাস্তার উপরে মঙ্গল শোভাযাত্রা কমিটির তরফ থেকে যে সভা আয়োজন করা হয়েছিল, তার মূল স্লোগান ছিল মৌলবাদ রুখবে 21, এবং সেই ব্যানার নিয়ে আজকে সকালে প্রভাত ফেরিতেও অংশ নিয়েছি, এবং সেটা আমি পোস্ট করেছিলাম আজকে আমার ফেসবুক পোস্টে। এই সূত্রে আমার এক বন্ধু আমাকে ফোন করে বললেন, বন্ধুই বলি, পরিচিত তাও বন্ধুই বলছি, সে আমাকে বলল যে এই পোস্ট তো আপনি 2 বছর আগেও করেছিলেন, যে মৌলবাদ রুখবে 21। তো 21 কি মৌলবাদকে রুখতে পারছে, নাকি তাকে প্রসারিত করছে? এই প্রশ্নে তার সাথে যে আমার আলোচনা হয়েছিল, আমি এখান থেকে আলোচনাটা, আমার কথাটা তাকে এখানে বলতে চাইছি আর কি। তাকে আমি বলেছি 21 একটা সংখ্যা, কিন্তু 21শে ফেব্রুয়ারি যখন আমরা উচ্চারণ করি তখন একটা চেতনা, এবং এই চেতনাটা আমরা যদি বাঙালি হিসাবে আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, এবং সেই ধারণ করার মধ্য দিয়ে যদি আমাদের মস্তিষ্ক চালনা করতে পারি বর্তমান অবস্থানে দাঁড়িয়ে, অতীতকে বিশ্লেষণ করে ভবিষ্যতের লক্ষ্যে, তাহলে পরেই মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং সমাজের অনেক ব্যভিচারকেই রোখা যাবে। কারণ 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আরেকটা উচ্চারণ আমরা করে থাকি, 21 মানে মাথা নত না করা। তো এগুলো শুধুমাত্র তো কথার কথা নয়, এগুলোর মধ্যে কত অন্তর্নিহিত সত্য আছে এর মধ্যে, এবং এই সত্যগুলো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন। এই যে বাংলাদেশ 21শে ফেব্রুয়ারি ঘটনাটা ঘটলো, এটা কেন ঘটলো? আমরা কি তার তাৎপর্য বিশ্লেষণ করি কখনো? আমরা কি বোঝার চেষ্টা করি যে 1947-এর 14ই আগস্ট ভারতবর্ষকে ভেঙে দুটো দেশ তৈরি হলো, 1300 মাইলের ব্যবধানে দুটো অংশে দুটো জমিখণ্ড নিয়ে। তার মূল দার্শনিক ভিত্তি কী ছিল? দার্শনিক ভিত্তি ছিল ধর্মীয় দ্বিজাতি তত্ত্ব, মানে ধর্মকে অবলম্বন করে ধর্ম পরিচয়ের ভিত্তিতে জাতিসত্তার নির্ণয় করা, এবং সেই জাতিসত্তার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেই পাকিস্তান রাষ্ট্র গঠিত হলো, গঠনের করার প্রায় আতুর ঘরেই বলা যায় পূর্ব বাংলার মানুষের সম্বিত ফিরতে শুরু করলো। যে, এবং আপনারা জানেন এটা, যে বাংলাদেশের পূর্ব বাংলার মানুষ, বিশেষ করে বাঙালি মুসলমান, যদি পাকিস্তান আন্দোলনের পক্ষে না দাঁড়াতেন, তাহলে পাকিস্তান রাষ্ট্রটাই গঠিত হতো না। কারণ এখন যেটা পাকিস্তান, 1971-এর 16ই ডিসেম্বরের আগে পর্যন্ত যেটা ছিল পশ্চিম পাকিস্তান, সেখানে মুসলিম লীগের কোনো আধিপত্য ছিল না, জিন্নারও কোনো আধিপত্য ছিল না। মুসলিম লীগের আধিপত্য ছিল এই বাংলাতেই, অখণ্ড বাংলাতেই, এবং এখানেই ছিল মুসলিম লীগের শাসন। এবং 1940-এর 23শে মার্চ লাহোরে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়েছে, সেই প্রস্তাবটাও তুলেছিলেন একজন বাঙালি নেতা, বাঙালি মুসলমান নেতা, এবং তিনি ছিলেন মনে প্রাণে অসাম্প্রদায়িক মানুষ। তিনি ঘটনাচক্রে তিনি মুসলিম লীগের
আওতায় চলে গেছিলেন। সেই ইতিহাসের মধ্যে আমরা যাচ্ছি না। 1935 সালের ভারত শাসনের আইনের ভিত্তিতে 1937-এ যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেসের ভূমিকা ইত্যাদির কারণেই তাকে মুসলিমদের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সেই আলোচনার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই যে দেশটা তৈরি হলো, ধর্মীয় ভিত্তিতে তৈরি হলো, ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু তাদের মোহভঙ্গ হতে শুরু করে। এবং তারা দেখলেন, তাদের সামনে বলা হয়েছিল যে কেরানি হিন্দু, জমিদার হিন্দু, মাস্টার হিন্দু, প্রফেসর হিন্দু, দোকানদার হিন্দু, প্রান্তিক প্রজারা হচ্ছে মুসলমান। কাজেই পাকিস্তান হলে পরে এই আজকে যারা প্রান্তিক প্রজা, যে বাঙালি মুসলমান, তারাই জমিদার হবে, তারাই অধ্যাপক হবে, তারাই বিচারক হবে, তারাই কেরানি হবে। কিন্তু দেশভাগের পর যখন পাকিস্তান রাষ্ট্রটা গঠিত হলো, তারা দেখতে পেলেন ওই হিন্দুরা যখন চলে আসতে শুরু করলেন ওখান থেকে, সেখানে দেখা গেল যে সমস্ত উর্দুভাষীরা এসে এখানে দখল করে নিচ্ছেন। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, যেটা আহমেদ শরীফ আমাকে বলেছিলেন, যে এই যে মুসলমানদের জন্য যে রাষ্ট্র তৈরি হওয়ার যে পরিকল্পনা শুরু হয়েছিল, এটা ছিল আব্দুর রহিমের এবং ইকবালের স্বপ্ন। এবং এই স্বপ্নটা বাঙালি মুসলমানের জন্য ছিল না, এটা ছিল উর্দুভাষী বা অবাঙালি মুসলমানদের জন্য। এটা আহমেদ শরীফ তার সাক্ষাৎকারে আমাকে বলেছিলেন, এবং এটা ঐতিহাসিকভাবে সত্যি। এবং এরও আব্দুল রহিম কিংবা ইকবালেরও একজন গুরু আছেন, স্যার সৈয়দ আহমেদ ইংরেজ বসংবত, যাকে বলা হতো, অভিজাত পরিবারের একজন উর্দুভাষী নেতা। এবং তিনি বলেছিলেন যে মুসলমানদের পরিচয়ের ভিত্তি হবে উর্দু ভাষা, এবং তিনি উর্দুর ভাষার ভিত্তিতেই বাঙালি সমস্ত মুসলমানের আত্মপরিচয়কে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই ইতিহাসও আমাদের সামনে আছে। এবং তারই সূত্র ধরে আব্দুর রহিম এবং ইকবালের যে স্বপ্ন, যে মুসলমানদের জন্য, বিশেষ করে উর্দুভাষী মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র দরকার, সেই স্বপ্নকেই জিন্দা বাস্তবে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠন করেন। কিন্তু পাকিস্তান গঠিত হওয়ার পর বাঙালি মুসলমানের সম্বিত ফিরতে শুরু করলো। তারা দেখলেন যে তাদের সমর্থন, তাদের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে পাকিস্তান তৈরি হলো, সেখানে তারা ক্রমশ আরও প্রান্তিক অবস্থায় চলে যাচ্ছে। এমনকি তাদের ভাষার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। এখান থেকেই তারা কিন্তু ইউটার্নে ঘুরে দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্মের ঊর্ধ্বে উঠে তারা নিজেদের আত্মপরিচয় সন্ধানে অনুসন্ধানী হলেন। এবং তারই ফলশ্রুতি, আমি দীর্ঘ আলোচনা, এই আলোচনাটা দীর্ঘ, এই আলোচনা আমি যাব না। এবং তারই ফলশ্রুতি আমরা দেখলাম যে 1952 যে 21শে ফেব্রুয়ারি যে রক্তপাত, বরকত সালাম রফিকের রক্তে, এবং এই রক্তের মধ্য দিয়ে বাঙালি মুসলমান সেই বুঝলেন যে এখন যারা ক্ষমতায় বসে আছে, পাকিস্তান রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, তারা কোনো দিক থেকে কোনো সম্পর্কেই আমাদের সম্পর্কিত নয়। একমাত্র ধর্মের সম্পর্ক ছাড়া তাদের সাথে আমাদের ভাষার সম্পর্ক নেই, খাদ্যের সম্পর্ক নেই, পোশাকের সম্পর্ক নেই, আবহাওয়ার কোনো সম্পর্ক নেই, ভূখণ্ডেরও কোনো সম্পর্ক নেই। ভূখণ্ডের ব্যবধান হচ্ছে 1300 মাইলের একটা ব্যবধান। এবং এটা আমাদের যে ধোঁকা দেওয়া হয়েছে, এটা তারা বুঝতে শুরু করলেন। এবং এখান থেকেই লড়াইটা শুরু, তারা আত্মপরিচয়ের সন্ধানী হলে। এবং সেখান থেকে লড়াই শুরু করে নানা পর্ব পেরিয়ে 1971-এর 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। এই যে বাঙালি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এখানে পূর্ব বাংলায়, তা থেকে আমরা বাঙালি হিসাবে আমরা কি শিক্ষা নেব? আমরা কি আদৌ কিছু শিক্ষা নিয়েছি? আমরা কি ধর্মের ঊর্ধ্বে উঠে যে ভাষাকে ভিত্তি করে, যে ভাষার নিজস্ব কোনো শ্রেণী পরিচয় নেই, ভাষার কোনো ধর্ম পরিচয় নেই, এমনকি ভাষা জাতপাতের কোনো সম্পর্ক নেই, একটি জাতির সমগ্র জনগোষ্ঠী, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবার মাতৃভাষা তার নিজস্ব সম্পদ। কারণ আমরা ভাষায় চিন্তা করি, ভাষার সাহায্যে আমরা জ্ঞান আহরণ করি, ভাষার সাহায্যে আমরা নিজের মনোভাব প্রকাশ করি, এবং ভাষার সাহায্যে আমরা নিজেদের মনের যে কথা সেটা অন্যের কাছে ব্যক্ত করি বা প্রকাশ করি। এবং এর মধ্যে দিয়ে যে ঐক্য তৈরি হয়, এবং এটাকে ভিত্তি করেই জাতি পরিচয় গড়ে ওঠে। এই যে আমাদের যে বাঙালি পরিচয়, এর মূলেও কিন্তু আমার ভাষা
এবং আমরা বাঙালি বলেই আমাদের যে বাঙালি পরিচয় তার মূলে আছে আমার মাতৃভাষা বাংলা। আমার ভাষাটা যদি আমি কোথায় জন্মেছি সেটাকে আমার কাছে প্রশ্ন নেই। আমার মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে পরে আমার পরিচয়ে আমি বাঙালি। এবং এই পরিচয়টার মধ্যে কিন্তু আমার ধর্ম পরিচয় নেই, আমার শ্রেণী পরিচয় নেই, আমার কোনো বর্ণ পরিচয় নেই। আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না কাশ্যপ না অন্য কিছু, সেটা কোনো আমার, এবং আমি কোথায় থাকি, বহরমপুরে থাকি না মুর্শিদাবাদে থাকি না এলাহাবাদে থাকি, সেটাও কোনো ম্যাটার করে না। আমার ম্যাটার করে যেটা প্রধান বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমার ভাষা যদি, মাতৃভাষা যদি আমার বাংলা হয় তাহলে আমার জাতি পরিচয় আমি বাঙালি। এই পরিচয়টাকে আর কি আমরা রক্ষা করতে পারছি, এবং এই পরিচয়ের মধ্য দিয়ে কিন্তু একটা অসাম্প্রদায়িক জাতি চেতনা আমার গড়ে উঠছে। কিন্তু এপারে আমরা এই যে কথা দিয়ে শুরু করেছিলাম যে 21 রুগ্বেদ ধর্মীয় মৌলবাদ, এবং এই পরিচয়টাকে যদি আমি আত্মস্থ করতে পারি যে আমি বাঙালি হিসাবে আমার পরিচয়, সেখানে আমার ধর্ম পরিচয় নেই, আমার শ্রেণী পরিচয় নেই, আমার জাতপাতের কোনো সম্পর্ক নেই, এই পরিচয়টা যদি আমি আয়ত্ত করতে পারি এবং এর দ্বারা যদি আমি নিজেকে তৈরি করতে পারি, সমৃদ্ধ হতে পারি, তাহলে পরে কিন্তু এই যে আমার সাম্প্রদায়িক বিদ্বেষ সেটা অনেকটা কমে যায় মানে দূরীভূত হয়। এটা কারণ হচ্ছে আমার ভাষা আমাকে এক করে দেয়, এবং বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যের জায়গাটা হচ্ছে তার ভাষা, এবং ভাষাকে ভিত্তি করেই বাঙালির ঐক্য তৈরি হতে পারে। এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমরা শ্রেণী পরিচয় খুঁজি, ধর্ম পরিচয় খুঁজি, অঞ্চল পরিচয় খুঁজি, কিন্তু বাঙালি সত্তার পরিচয়টা আমরা কেউ খুঁজতে চাই না। এবং এটাকে অনেকেই এতদিন পর যে আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, এই পরিচয়ের কথা বললে পরে অনেকে সংকীর্ণতা মনে করেন, প্রাদেশিকতা মনে করেন, হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু তারা ভাবেন। কিন্তু বাঙালি পরিচয়ের মধ্যে কিন্তু একটা অসাম্প্রদায়িক জাতি পরিচয়ের আমার অবস্থান তৈরি করে দেয়, একটা ভিত্তি তৈরি করে দেয়। এবং এই ভিত্তিটাকে যদি আমি গ্রহণ করতে পারি, আমি তাকে যদি বিকশিত করতে পারি, তাহলে পরে কিন্তু আমার যে ধর্ম পরিচয়ের বিদ্বেষ, জাতি পরিচয়ের মানে জাতপাতের যে বিদ্বেষ এবং শ্রেণী পরিচয়ের যে ঘৃণা ইত্যাদি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা প্রশমিত করতে পারি। এবং বাঙালির মূল ভিত্তি হচ্ছে তার ভাষা, এবং ভাষাকে ভিত্তি করে যে সংস্কৃতি গড়ে উঠেছে, এবং সেই সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের জাতীয় পরিচয় গড়ে উঠেছে। এবং আমাদের যে বাঙালি পরিচয়ের যে গর্বের দিকগুলো আমরা যদি ইতিহাসের পাতায় দেখি তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের পৃথিবীতেও বাঙালি হিসাবে আমাদের গর্ব করার যে সেই জায়গাটা তৈরি কারা করেছেন সাহিত্যিকরা, করেছেন নাট্যকাররা, করেছেন সঙ্গীতজ্ঞরা, করেছেন চলচ্চিত্রকার, এবং এই নামগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন এগুলো। এবং এরা তাদের যে সংস্কৃতির প্রকাশ করেছেন সেটা কিসের মাধ্যমে করেছেন? বাংলা ভাষার মাধ্যমে। আমরা যদি বিদ্যাসাগরের কথা বলি, রামমোহনের কথা বলি, সেখান থেকে রবীন্দ্রনাথের কথা বলি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের কথা বলি, তাহলে তারা তো বাংলা ভাষার মাধ্যমে যে কৃষ্টি বা সংস্কৃতি তাকে বিকশিত করেছেন। এবং বাঙালি পরিচয়ের যে গর্বের জায়গাগুলো সেগুলো কিন্তু ভাষাকে ভিত্তি করেই গড়ে উঠেছে। আমাদের কিন্তু কোণারক নেই, অজন্তা ইলোরা নেই, কারণ সেই পরিবেশ এখানে ছিল না, সেই পাথর বা সেই পাহাড় এখানে নেই। আমাদের এখানে এই বদ্বীপ অঞ্চল মাটি ধুয়ে ধুয়ে এখানে এসে তৈরি হয়েছে এই নরম পলি মাটির জায়গা, এই যে সমৃদ্ধ জায়গা। এবং এই জায়গাটাকে আমাদের মূল যে পরিচয়ের ভিত্তি তৈরি হয়েছে আমার ভাষাকে ভিত্তি করে, ভাষাকে অবলম্বন করে, আমার সাহিত্যে, আমার সংস্কৃতিতে, আমার সিনেমায়, আমার নাটকে, এবং এইটাকে ভিত্তি করেই আমার বাঙালি পরিচয়। এবং এইটাকে যদি আমি অবলম্বন করে বিকশিত হতে চেষ্টা করি, তাহলে পরে কিন্তু আমার সেখানে জাতপাতের পরিচয়, ধর্মীয় পরিচয় এগুলো কাজ করে না। এবং এগুলোকে বাদ দিয়ে যদি আমি শুধুমাত্র স্লোগান আকারে রাখি যে 21শে ফেব্রুয়ারি রুখবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা বা মৌলবাদ, তাহলে সেটা কার্যকর হবে না। আগে আমাকে বাঙালি হয়ে উঠতে। প্রবোধচন্দ্র সেন রবীন্দ্রনাথের 125তম জন্মবর্ষে একটি প্রবন্ধ লিখেছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন সারা ভারতবর্ষের যে সাম্প্রদায়িকতা, সারা ভারতবর্ষের যে ধর্মান্ধতা, সেই চেতনা দিয়ে বাংলা এবং বাঙালির সাম্প্রদায়িকতা, বাঙালির মধ্যে যে সাম্প্রদায়িকতা বা বিদ্বেষ মনোভাবগুলো আছে সেটাকে প্রতিরোধ করা যাবে না। বাঙালির সাম্প্রদায়িকতা, বাঙালির ধর্মীয় বিদ্বেষ
যেগুলো কার্যকর আছে তাকে প্রতিরোধ করতে গেলে, তাকে উচ্ছেদ করতে গেলে বাঙালি সংস্কৃতি, বাঙালির ভাষা, বাঙালির ঐতিহ্যকে অবলম্বন করেই করতে হবে, বা সর্বভারতীয় কোনো চেতনার দ্বারা সেটা উপশম করা যাবে না। এটা প্রবোধচন্দ্র সেন লিখেছিলেন রবীন্দ্রনাথের 125তম জন্মবর্ষে। এগুলো আমরা পড়েছি, কিন্তু তাকে জীবনে কি আমরা গ্রহণ করেছি? আমরা এগুলোকে ভেবেছি না, এটা তো প্রাদেশিক চিন্তা, আমরা সর্বভারতীয় চিন্তা দ্বারাই আমাকে প্রতিরোধ করতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু বারবার আমরা ব্যর্থ হচ্ছি। আমাকে বাঙালি হিসাবে, বাঙালি পরিচয়টা কোনো সংকীর্ণ পরিচয় নয়, একটা জাতি পরিচয়টা আমার গর্বের পরিচয়। আমি যে বাঙালি, এই পরিচয়টা আমার কাছে আমার গর্বের পরিচয়, এবং এই পরিচয়ের মধ্যে নজরুল আমার সব থেকে বড় সহায়। বরকত, সালাম, রফিক এবং 11 জন শহীদ যারা হয়েছিলেন ওই শিলচর কাছাড়ে, তারা একই পরিচয় আমার কাছে পরিচয়। এবং এই পরিচয়গুলোকে যদি আমরা তুলে ধরতে পারি, এই চর্চাটা আমরা পশ্চিমবাংলায় করিনি এবং বাংলাদেশেও হয়নি। বাংলাদেশে একটা সাফল্যের পর তাদের মধ্যে যে স্থূলতা আমরা দেখেছি, তাদের মধ্যে যে শিথিলতা দেখেছি, একটা জিনিসকে তৈরি করার পর তাকে রক্ষা করার জন্য একটা আমাদের কতগুলো ব্যবস্থা নিতে হয়, একটা পরিকাঠামো তৈরি করতে হয়, এবং মনেরও পরিকাঠামো দরকার। তারা পূর্ব বাংলা মানুষ ভেবেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে, যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটলো, বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এখানে বোধহয় তাদের কর্তব্য শেষ হয়ে গেছে। না, এই যে বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হলো বাংলা ভাষারকে অবলম্বন করে, দ্বিজাতি তত্ত্বকে, এবং পাকিস্তানে তারা বলেছেন পাকিস্তানি শাসন ব্যবস্থাকে কবরে পাঠিয়ে, দ্বিজাতি তত্ত্বকে কবরে পাঠিয়ে যে সৌধ তারা নির্মাণ করলেন, বাঙালি জাতি রাষ্ট্রের সৌধ নির্মাণ করলেন, এখানে তাদের কর্তব্য শেষ হয়ে যায় না, তাদের কর্তব্য নতুনভাবে শুরু করতে হয়, সেকেন্ড ফেজে তাদের শুরু করতে হয়েছে, উচিত ছিল তাদের। কিন্তু সেখানে তাদের শিথিলতা ছিল নানা রকম, এবং সেই শিথিলতার কারণেই আজকে বাংলাদেশকে আমরা যেই অবস্থায় দেখছি। কিন্তু মৌলবাদী শক্তি, যারা বাঙালি বিরোধী মৌলবাদী শক্তি, যারা বাংলা ভাষার বিরোধিতা করেছে, উর্দু সাম্রাজ্যবাদী আগ্রাসনের পক্ষে কাজ করেছে, বাংলার স্বাধীনতার 71-এর স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, এবং পাকিস্তানি অনুচর হিসাবে রাজাকার, আলবদর এবং জামাত হয়ে যারা কাজ করেছে, তারা কিন্তু চুপ হয়ে যায়নি, তারা কিন্তু নিজেদের সক্রিয়তা বজায় রেখেছিল। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা অস্ত্র জমা দিয়ে ভেবেছিল আমাদের কর্তব্য শেষ, এখন আমরা নিজেদের মতো থাকতে পারবো। কিন্তু সেখানে তার পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের চেহারা। এবং এখান থেকেও বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এটাও শেষ কথা নয়, ইতিহাস কোথাও থেমে যায় না। এবং এটাও আজকে যারা ক্ষমতায় আছে, যে ধর্মীয় মৌলবাদী সাম্রাজ্যবাদী মদতপুষ্ট এবং একটা ধর্মীয় অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসছেন, তারাও শেষ কথা নয়। বাংলার মানুষ কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেদেরকে সমস্ত এই সঞ্চয়গুলো তারা রাখছেন। এবং যারা একটা অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র স্বপ্ন যারা দেখছেন, তারা এখনও শিশু অবস্থায় থাকলেও তাদের স্বপ্নটাকে তারা কিন্তু লালন করছেন, এবং স্বপ্নটা কিন্তু, মানুষের স্বপ্ন দেখাটা কিন্তু শেষ হয়ে যাবে না। আজকে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, তাদের দিনও কিন্তু খুব বেশি দিন নয়। কারণ শুধুমাত্র এটা সময়ের হিসাবে বলছি না, কারণ ইতিহাস এটাকে সমর্থন করে না। যেই বাঙালি জাতি 1952 সাল থেকে লড়াই করে 23 বছরের পাকিস্তানি শাসন শোষণকে কবরে পাঠিয়ে যারা একটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর মানচিত্রে, বর্তমান বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখছি, যে সমাজ ব্যবস্থা আমরা দেখছি, যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখছি, যে সাংস্কৃতিক জগৎ আমরা দেখছি, সেটা কিন্তু শেষ কথা নয়। এখান থেকে আমাদের এপারেও আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কারণ আমি সর্বভারতীয়, মানে ভারতীয় পরিচয় আমার রাষ্ট্রীয় পরিচয়, এবং এই রাষ্ট্রীয় পরিচয়টাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমার জাতি পরিচয় আমি বাঙালি, এবং এই বাঙালি পরিচয়টা নিয়ে যাতে আমি মাথা তুলে দাঁড়াতে পারি, আমার ভাষাকে ভিত্তি করে, আমার সংস্কৃতিকে ভিত্তি করে, আমার লোকাচারকে ভিত্তি করে, আমার ঐতিহ্যকে ভিত্তি করে, তাকে সমৃদ্ধ করে, এবং সেই জায়গাগুলোকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও এবং ভারতীয় হিসাবেও, রাষ্ট্রীয় পরিচয়ে ভারতীয় হিসাবেও কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারবো। এবং ভারতীয় মানে তো ভারতে, এই যে ভারতীয় বলা হয়, ভারতীয়কে জাতি বলা হয়, ভারতীয় বলে জাতি কিছু হয় না। অনেকে বলেন যে মহাজাতি, তো মহাজাতির প্রত্যেকটা জাতির একটা নিজস্ব মাতৃভাষা থাকে, না নিজস্ব সংস্কৃতি থাকে। তো ভারতীয় জাতির ভাষাটা কি? পাকিস্তান জাতির যেমন কোনো ভাষা ছিল না, ভারতীয় জাতিরও সেই রকম কোনো ভাষা নেই। ভারতীয় জাতি, কারণ ভারতীয় বলে কোনো জাতি হয় না,
বাঙালি বলে জাতি হয়, মারাঠি জাতি হয়, তেলুগু জাতি হয়, অসমিয়া জাতি হয়, উড়িয়া জাতি হয়, ভারতীয় বলে কোনো জাতি হয় না। ভারতীয় আমরা সবাই এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছি, সেই সূত্রে আমরা রাষ্ট্রীয় পরিচয় আমরা হচ্ছে ভারতীয়, এবং আমরা আমাদের জাতিসত্তাগুলো সমস্ত ক্ষেত্রে আলাদা আলাদা। পাকিস্তানের ক্ষেত্রে এখন যে পাকিস্তান আছে তার 4টে প্রদেশ, সেখানে পস্তুরা আছে, পাঞ্জাবিরা আছে, সিন্ধিরা আছে, তারাও কিন্তু জাতি পরিচয় নয়, তাদের যে পাকিস্তানি পরিচয় সেটা তাদের রাষ্ট্রীয় পরিচয়। এখানেও রাষ্ট্রগতভাবে কতগুলো বিভ্রান্ত বা অপপ্রচারের মধ্য দিয়ে মোহগ্রস্ত করে রাখা হয়, এবং সত্যি কথাটা তারা বলে না। সত্যি মনে করে যে সত্যি কথা বললে বোধহয় চৌচির হয়ে ভেঙে চুরমাচ হয়ে যাবে। সত্যকে আড়াল করে কিংবা মিথ্যকে গোপন করে কিন্তু স্থায়িত্ব অর্জন করা যায় না। সত্যকে স্বীকার করেই স্থায়িত্ব অর্জন করতে হবে। আমাদের বলতে হবে যে আমরা ভারতীয় রাষ্ট্রীয় পরিচয়, জাতি পরিচয় আমাদের আলাদা, কিন্তু সবাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, কারণ ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে অনেক সুফল পাওয়া যায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে তার মধ্য দিয়ে যে সুফল পাওয়া যায়, সেই সুফলটা আমরা সবাই নিতে চাই। সে বাঙালি হিসাবে নিতে চাই, তামিল হিসাবে নিতে চাই, উড়িয়া হিসেবে নিতে চাই, কিংবা হিন্দিভাষী যারা আছেন তারাও সেই সুফলটা নিতে চাইবেন। তারা সবাই সমানভাবে তারা পাক। এটা আমার এই ঐক্যবদ্ধতার জায়গাটা, প্রয়োজনটা এখান থেকে, রাষ্ট্রীয় পরিচয়ের যে ঐক্যবদ্ধতা, এখান থেকে আমার পরিচয়। কিন্তু আমরা দেখছি 1947-এর পর থেকে, যেমন ওখানে পূর্ব বাংলায় উর্দুকে চাপানো হয়েছিল, এখানে হিন্দিকে চাপানো হয়েছে, এবং হিন্দিকে চাপাবার বিরুদ্ধে দক্ষিণ ভারতের প্রতিরোধের সংগ্রামগুলো আমরা জানি। এবং কংগ্রেস যখন ক্ষমতায় ছিল না, যখন স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যবাদী অধীনস্থ ছিল ভারতবাসী, তখন কংগ্রেসের যে সংগ্রাম, সেই তাদের যে গতানুগতিক যে সংগ্রাম ছিল, তার পাশাপাশি আরেকটা সংগ্রামও ছিল সশস্ত্র সংগ্রাম। সেই দুটো সংগ্রামের মিলিত ফসল হচ্ছে, আমি যদি ধরে নিই যে আমাদের ইংরেজ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করে আমাদের স্বাধীনতা অর্জন। এবং স্বাধীনতা অর্জনের আগে কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল মানুষের কাছে, শুধু বাংলার না, সমস্ত জাতিসত্তার কাছে তাদের প্রতিশ্রুতি ছিল যে ভারতীয় রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে একটা লুজ কনফেডারেশনের মধ্য দিয়ে। আর দ্বিতীয় হচ্ছে যে রাজ্যগুলো তৈরি হবে ভাষার ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে, এবং এটা কংগ্রেস বারবার প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি 1946 সালের তাদের যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারও তারা একই কথা বলেছে। এবং আমি অনেক উদাহরণ দিতে পারি এখানে, যেমন আসামের বাংলা থেকে 3টি সমৃদ্ধ অঞ্চল বাংলা থেকে কেটে নিয়ে গিয়ে আসামের সাথে যুক্ত করেছিল 1774 সালে। এবং কারণ আসামকে দখল করে যখন সেখানে প্রশাসন চালাতে গেল, তখন দেখা গেল আসাম ঘাটতি, তার যে রাজস্ব তার থেকে তার ব্যয় বেশি, এবং সেই ব্যয় পূরণ করার জন্য বাংলা 3টি সমৃদ্ধ জেলা বা অঞ্চলকে কেটে আসামের সাথে যুক্ত করা হয়, এবং তার মধ্যে দিয়ে তার ঘাটতি পূরণ হয়। কিন্তু কংগ্রেস সেই সময় এটা বিরোধিতা করেছে, এবং কংগ্রেস বলেছে, এবং কংগ্রেসের যে এই রাজ্যে রাজ্যে যে কমিটিগুলো তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ভাষাভিত্তিক, জাতিভিত্তিক কমিটি। এবং আসামের ওই 3টি প্রদেশ, যেটা বাংলা থেকে কেটে নিয়ে আসামে যোগ করা হয়েছিল, ওই 3টি প্রদেশের সাংগঠনিক ব্যবস্থা কিন্তু এই বাংলার কংগ্রেসের মধ্যে অধীনস্থ ছিল। কারণ তারা বলেছিল যে আমরা যখন ক্ষমতায় যাব তখন ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠিত করব, কিন্তু সেটা তারা করেনি। এই যে 1912 সালে বাংলা থেকে মানভূম, সিংভূম কেটে তৎকালীন বিহার এবং উড়িষ্যার সাথে যোগ করে দেওয়া হয়েছিল, সেটা তো বাংলাকে ফেরত দেওয়া হয়নি। তার জন্য বাংলাকে লড়াই করতে হয়েছিল, এবং দীর্ঘ লড়াই। 1912 থেকে 46 পর্যন্ত একটা লড়াই, মানভূমের লড়াই, এবং তারপরে 48 থেকে 56 পর্যন্ত একটা লড়াই। সেই লড়াইয়ের ইতিহাস আমরা জানি আজকে, মানভূমের যে সংগ্রাম, লড়াই। এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে 1 নভেম্বর 1956 সালে মানভূমের যে 21টি জেলা ছিল, তার মধ্যে 17টি জেলা নিয়ে এখন যেটা পুরুলিয়া জেলা, সেই জেলাটা বাংলাকে ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কিন্তু 5টি জেলা বাংলার বাইরে রয়ে গেছে, যেটা এখন ঝাড়খণ্ড সেখানে রয়ে গেছে। এই ঝাড়খণ্ড রাজ্যটা গঠিত হয়েছে 2001 সালে, এবং 1936 সালে উড়িষ্যা, বাংলা এবং বিহার এবং উড়িষ্যা, যে সেই রাজ্য দুটো আলাদা করে দেওয়া হয়, ইংরেজ আমলেই আলাদা করা হয়েছিল। 36 সালে আলাদা উড়িষ্যা রাজ্য হলো, এবং উড়িষ্যারও 2টো জেলা
এখনো কিন্তু ওই বিহারের মধ্যে রয়ে গেছে, সেগুলো ফেরত দেওয়া হয়নি। এবং উড়িষ্যার অ্যাসেম্বলিতে সর্বদলীয়ভাবে সমস্ত দল এবং সেখানে শাসক দল বিরোধী দল সবাই প্রস্তাব গ্রহণ করেছে এবং ওই জেলাগুলো যাতে উড়িষ্যাতে ফেরত দেওয়া হয়, এই দাবিটা উঠেছে সম্মিলিতভাবে উড়িষ্যাতে। এবং 2007 সালে উড়িষ্যা অ্যাসেম্বলিতে এই প্রস্তাব তারা গ্রহণ করেছেন। আজ পর্যন্ত কিন্তু সেটা দেওয়া হয়নি, তার জন্য উড়িষ্যার মানুষের কিন্তু দাবি আছে এটা। কিন্তু বাংলায় কিন্তু বাংলার অ্যাসেম্বলিতে কিন্তু এরকম কোনো দাবি এখন পর্যন্ত কেউ তোলেননি বা ওঠেনি, যে বাংলার যে সমস্ত অঞ্চলগুলো এখনো বাংলার বাইরে রয়ে গেছে, যেগুলো বাংলার নিজস্ব অঞ্চল, বাংলাভাষী অঞ্চল, এবং বাংলাকে কেটে খর্ব করে ইংরেজ সাম্রাজ্যবাদ তার সাম্রাজ্যবাদী নীতিকে কার্যকর করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য এই ষড়যন্ত্রমূলক কাজগুলো করেছিল, সেগুলো কিন্তু যে সঠিকভাবে আবার বাংলাকে ফেরত দেওয়া, যার অঞ্চল ভিত্তিক এবং ভাষা ভিত্তিক অঞ্চল রাজ্য তৈরি করার সময় এগুলো কিন্তু করা হয়নি। এবং সেই ইতিহাস অনেক দীর্ঘ ইতিহাস এবং তার লড়াই সংগ্রাম অনেক আছে। এবং এখানে যেভাবে জোচ্চুরি করা হয়েছে ভোটের নামে এবং গণভোট ইত্যাদি হয়েছে যেখানে, এবং সেখানে এই যে জনগণনাতে যেভাবে কারচুপি করা হয়েছে এবং যে বলা হয়েছে যে এটা অসম্ভব সমস্ত, যেখানে মানে এইভাবে একটা জনগোষ্ঠীর জনসংখ্যা বেড়ে যাওয়া, বলছে এটা কখনই সম্ভব হয় না। এবং এই কাজগুলো কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে করেছে। এবং এই জোচ্চুরির মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের সংহতিকে, ঐক্য সংহতিকে কিন্তু দৃঢ় করা যাবে না, ওই শক্তিশালী করা যাবে না। এবং পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষটাই এইভাবে কিন্তু একটা অনিশ্চয়তার দিকে চলেছে। এবং মানুষের মধ্যে যদি অশ্রদ্ধার ভাব জেগে যায় রাষ্ট্রনায়কদের প্রতি, রাষ্ট্র ব্যবস্থার প্রতি এবং সরকারের প্রতি, সেখানে কিন্তু স্থায়িত্ব কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। মানুষের মধ্যে নৈরাজ্য চলে আসে এবং এই নৈরাজ্যের সুযোগ কিন্তু অনেক সময় সাম্রাজ্যবাদী শক্তিও সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। আজকে 21শে ফেব্রুয়ারি এই শিক্ষাগুলো আমাদের দেয়। 21শে ফেব্রুয়ারি একটা এমন সংগ্রাম, যে সংগ্রামের যার কোনো তুলনা হয়নি। আমাকে প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক আমাকে একটা কথা বলেছিলেন, আমরা যখন 21শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি তৈরি করে 1986 সালে প্রথম 21শে ফেব্রুয়ারি পালন করেছিলাম, উনি সেখানে কিনোট অ্যাড্রেসটা দিয়েছিলেন। উনি বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারির মতো এইরকম একটা মহৎ সংগ্রাম, যেটাকে আমরা উপেক্ষা করেছি, এইরকম একটা মহৎ সংগ্রামের দ্বিতীয় উদাহরণ নেই। তিনি বলেছিলেন যেই দেশটা, যেই জাতিকে ভাগ করা হলো ধর্মের ভিত্তিতে, সেই জাতির একটা অংশ তারা ধর্মের ঊর্ধ্বে উঠে একটা ভাষাকে ভিত্তি করে, যে ভাষার কোনো ধর্ম পরিচয় নেই, সেই ভাষাকে ভিত্তি করে তার নিজস্ব জাতি পরিচয়কে প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিয়ে লড়াই সংগ্রাম করে এত লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে, বাংলার মা বোনের ইজ্জত দিয়ে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের রাষ্ট্রভাষা বাংলা, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। এবং এই রাষ্ট্রটা তৈরি হয়েছে একটা অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র ভাষার ভিত্তিতে, এবং আধুনিক জাতিরাষ্ট্র, ভাষা ভিত্তিক একটা আধুনিক জাতিরাষ্ট্র। এই কথা ডক্টর A.W. মাহমুদ আমাদের সভাতে বলেছিলেন। এবং সেই যথার্থতা এবং তার যে মূল্যায়ন, সেই মূল্যায়নকে আমরা গ্রহণ করতে পেরেছি, আমরা আজও পারিনি। আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি, 21শে ফেব্রুয়ারি অবশ্যই পালন করতে হবে, কিন্তু তার তাৎপর্য, তার যে মেসেজ, তার যে দর্শন, সেটা যদি আমি গ্রহণ করতে না পারি, সেটা যদি হৃদয়ে গ্রহণ করতে পারি, মস্তিষ্কে ধারণ করতে না পারি, এবং তার দ্বারা যদি আমি কর্মসূচি গ্রহণ করতে পারি, মানুষকে তার দ্বারা যদি উদ্বুদ্ধ করতে না পারি, শুধু 21শে ফেব্রুয়ারি পালন করলাম, শহীদদের মালা দিলাম, শহীদ বেদি তৈরি করলাম, মিছিল করলাম, সেগুলো কোনো কার্যকরী ফল দেবে না, দিচ্ছেও না তাই। এবং যেখানে 21শে ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা, তার সেই দেশের চেহারার আজকে আমরা কি দেখছি? কারা আজকে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারকে কলঙ্কিত করছে? আজকে আমি একটা পোস্ট দিয়েছি এখানে, যেখানে শহীদ মিনারের সেখানে কালি লেপে দিয়ে দেওয়া হচ্ছে। এই স্পর্ধা তারা কোথা থেকে পায়? একটা স্বাধীন জাতি রাষ্ট্র, যেই রাষ্ট্রটা তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে, ভাষা সংগ্রামের মধ্যে দিয়ে যে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল, সেই দেশে আজকে যে বিকৃতিগুলো ঘটছে ধর্মীয় অনুষঙ্গ হিসাবে, সেটা সেই স্পর্ধা তারা কোথা থেকে পাচ্ছে হচ্ছে মানুষের শিথিলতা, মানুষ তার ঐতিহ্য, তার দর্শন থেকে সরে যাচ্ছে। 21শে ফেব্রুয়ারির যে চেতনা, যে দর্শন, সেটা সে আয়ত্ত করতে পারছে না, শুধু ছবি করে রেখে দিয়েছে ঘরে। ছবি তো কথা বলে না,
মানুষ কথা বলে, এবং মানুষের মধ্যে যদি সেই চেতনাটা না থাকে, সেই মানুষ তো সেইভাবে কথা বলতে পারবে না। সেই মানুষের চেতনাটাকে আজকে জাগ্রত করতে হবে, যে ভাষা ভিত্তিক যে জাতি চেতনা, সেখানে ধর্মীয় পরিচয়ের কোনো বিষয় নেই, রাজনৈতিক পরিচয়ের কোনো বিষয় নেই। আমি সিপিএম করতে পারি, কংগ্রেস করতে পারি, বা তৃণমূল করতে পারি, অন্য যে কোনো দল করতে পারি, কিন্তু বাঙালি হিসাবে আমি আমার অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখবো। আমি ধর্মীয় বিদ্বেষকে আমি কবর দেব, এবং আমি ধর্মের ঊর্ধ্বে উঠে বাঙালি পরিচয় নিয়ে বাঁচবো। এবং বাঙালি পরিচয় মানে এই নয় যে অন্য ভাষাকে আমি তুচ্ছ করব বা বিরোধিতা করব। আমার কোনো ভাষা শিখতে আপত্তি নেই। এখানকার মানুষ বহু ভাষা শিখেছে, এবং তা নিজের মাতৃভাষা তো ভুলে যাননি। আমি যে কোনো ভাষা শিখতে পারি, কিংবা আমি কোনো না ভাষা শিখে আমার নিজের মাতৃভাষাটাও আমি জানতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যে অনেক ভাষা শিখবে, সে নিজের মাতৃভাষাকে অবহেলা করবে। আমি অন্যের মাকে ভালোবাসবো, আর নিজের মাকে আমি লাঠিঝাঁটা মারবো? এটা হয় কখনো? এবং এই চরিত্রগুলো আমাদের বাঙালির আজকে মর্যাগত হয়ে গেছে। এবং এই সত্যিগুলো যদি আমি উপলব্ধি করতে না পারি, শুধু 21শে ফেব্রুয়ারি একটা লড়াই হয়েছিল বাংলা উর্দুর বিরুদ্ধে, একটা সংগ্রাম, এবং সেখানে বাংলা ভাষা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, এখানে শেষ নয়। কিন্তু আমার মনোজগতে এটা আমার মনের মধ্যে কি ছাপ ফেলছে, মস্তিষ্কে আমি কি ধারণ করছি, আমার নিজস্ব চরিত্র আমি কি 21শে চেতনার দ্বারা গঠন করছি? আমি তো পারছি না করতে। আমি নজরুল ইসলামকে বলা হয় মুসলমান কবি, রবীন্দ্রনাথকে বলা হয় হিন্দু কবি। রবীন্দ্রনাথ তো হিন্দুও ছিলেন না। আজকে রবীন্দ্রনাথকে বর্জন করার দাবি উঠছে বাংলাদেশে, কারণ তিনি হিন্দু ছিলেন। একজন বিজাতীয় বিধর্মীয় মানুষের যে সঙ্গীত আমি কেন নেব, এই প্রশ্ন সেখানে উঠেছে। এটা কিন্তু রবীন্দ্রনাথকে বিরোধিতা করার জন্য নয়, বাঙালি জাতিকে বিরোধিতা করা হচ্ছে। এটা মনে রাখতে হবে। কারণ রবীন্দ্রনাথ কিন্তু হিন্দুও ছিলেন না, তিনি ব্রাহ্ম ছিলেন। আমাকে কয়েকদিন আগে একজন এই প্রসঙ্গটা তুলেছে, একজন বলে, না ব্রাহ্ম আর হিন্দুতে তফাৎ কি আছে? আমি তফাৎ নেই। তাহলে সত্যজিৎ রায় যখন দেবী সিনেমাটা করেছিল, তখন সত্যজিৎ রায়কে আক্রমণ করে বলা হয়েছিল সত্যজিৎ রায় তো হিন্দু নন, তিনি ব্রাহ্ম, তাই হিন্দু ধর্মের বিরুদ্ধে উনি এরকম ছবি করে হিন্দু ধর্মকে উনি নিকৃষ্ট ধর্ম হিসাবে প্রতিপন্ন করতে চেয়েছেন। তখন কিন্তু সত্যজিৎ রায়কে আক্রমণ করা হয়েছিল যে তিনি হিন্দু নন, তিনি ব্রাহ্ম, তাই তিনি দেবীর মতো ছবি করেছেন। এবং সত্যজিৎ রায় বলেছিল এই সমস্ত হচ্ছে ব্যাকওয়ার্ড মানুষ, পিছিয়ে পড়া মানুষ, অন্ধকারের জীব এরা। কারণ তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি ধর্মকে আক্রমণ করি, ধর্মীয় যে মৌলবাদী চিন্তা বা দর্শন, তাকে আমি আক্রমণ করেছি, এবং সেটা আক্রমণ করাটা আমার দায়িত্ব এবং কর্তব্য, এবং সেটা তিনি করেছেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি তিনি গণশত্রু যখন করেছেন, একই কাজ করেছেন। কিন্তু গণশত্রুর যে মেসেজ, আমি পশ্চিমবাংলায় বললে রাজনীতির কথা আমি কোনো আনতে চাইছি না আজকে, কিন্তু রাজনীতি বাদ দিয়ে হয় না। রাজনীতিটাই এবং ভাষার যে লড়াই, ভাষার যে সংগ্রাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম, এগুলো সবই রাজনৈতিক সংগ্রাম। আমি দেখেছি ওই গণশত্রু যখন দেখতে গেছিলাম আমার অঞ্চলে একটা সিনেমা হলে, প্রথম 3 দিন পরে সারা বোধহয় 1000 না 1100 সিট ছিল গণশত্রু, যেই হলে দেখতে গেছিলাম, যে চিত্রগৃহে দেখতে গেছিলাম, আমি গুনে দেখেছিলাম বোধহয় 20-22 জন দর্শক। ইভিনিং শো 3 দিন পরে গণশত্রু রিলিজ হওয়ার। তো এই যদি আমাদের মানসিকতা হয়, গণশত্রুর মতো একটা ছবি যদি আমরা এইভাবে উপেক্ষা করি, তা যদি দেখতে না যাই, কিন্তু তারপরেই একটা ওখানে হিন্দি সিনেমা রিলিজ হয়েছিল, বোধহয় 1 সপ্তাহ পরে উঠে গেছিল সিনেমাটা দর্শকের অভাবে, সেখানে মার কাট ছবি 300 টাকা 400 টাকা ব্ল্যাকে বিক্রি হয়েছে। এই তো আমরা মানসিকতা। এবং সেখানে তখন কিন্তু বামফ্রন্ট রাজত্ব করছে পশ্চিমবাংলায়। কিন্তু চেতনা কোথায় আমার? সরকারে কে আছে সেটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন দল কোন দর্শন কাজ করছে, কিন্তু সমাজে তার প্রতিফলন কি ঘটছে, এই প্রশ্নগুলো আমরা কখনো করি? নাহলে সত্যজিৎ রায় গণশত্রু 20-22 জন দর্শক দেখতে যান, যেখানে 1100 সিট। এটা নিজের অভিজ্ঞতা আমার। বাংলাদেশে একই জিনিস। 1992 বা 93 আমি একজন ভাষা সংগ্রামী, তার নাম বলছেন কারণ তিনি এখন জীবিত আছেন। বাংলাদেশে আজকে যে অবস্থা, তার নাম বললে পরে তার বাড়িও আক্রান্ত হতে পারে, তিনিও আক্রান্ত হবেন। আমি তার নামটা বলছি না। একজন ভাষা সংগ্রামী আমাকে বলেছিলেন, বোধহয় এটা
94 কি 95 সালে তিনি বলেছিলেন আমাকে কলকাতা আমাদের একটা অনুষ্ঠানে এসে, বলেছিলেন, কেশব, আমাদের আবেগ যত বেশি, আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের সাথে যদি চেতনা কাজ না করে সেই আবেগ কিন্তু বিপদগামী হয়ে যায়, বিপদে চালিত হয়। ভাষা আন্দোলন বিষয়ে বাংলাদেশের মানুষের তোমরা যতটা আশাবাদী, আমি কিন্তু একজন ভাষা সৈনিক হিসাবে, ভাষা আন্দোলনে যুক্ত থাকা মানুষ হিসাবে আজকে কিন্তু সে জায়গায় অবস্থান করছি না। তিনি আমাদের সভায় দাঁড়িয়ে কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বোধহয় 1992 কি 93-তে ঈদ এবং 21শে ফেব্রুয়ারি একদিনে পড়েছিল। সেদিন কিন্তু 21শে ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে ভিড় হয়নি, সেখানে মানুষ যায়নি। কেন যায়নি? সেই ধর্মীয় অনুষ্ঠানেই বেশি মানুষ গেছিল এবং সেটাতে তিনি খুব ব্যথা পেয়েছিলেন। বলছে, আমি একজন ভাষা সংগ্রামে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি একজন যুক্ত থাকা মানুষ, আমার গর্বের জায়গা হচ্ছে আমি ওই রকম একটা সংগ্রামে সামান্য হলেও যুক্ত ছিলাম। সেই মানুষ আজকেও জীবিত আছেন বাংলাদেশে, আমি তার নামটা বলছি না, তিনি বললে মানে বিপদগ্রস্ত হতে পারেন। তিনি আমাদের সবাই এসে বলেছিলেন যে আবেগ যতটা আছে চেতনা ততটা কাজ নয়। আমাদের মধ্যে যদি চেতনা আমি ধারণ করতে না পারি, এই আবেগ কিন্তু বিপথে চালিত হবে। আজকে কিন্তু তাই হলো বাংলাদেশের মানুষের, বাঙালির তো একটা হুজুকে বাঙালি কথাই আছে, এবং বাঙালির আবেগ সব থেকে বেশি। আবেগ থাকা ভালো, লেনিনও বলেছেন যে আবেগ না থাকা থেকে আবেগ থাকা ভালো, আর নিশ্চয়ই আবেগ থাকা ভালো, কিন্তু আবেগ যদি যুক্তি দ্বারা এবং বিজ্ঞান মনস্ক চেতনার দ্বারা পরিচালিত না হয়, সে আবেগ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার আজকের এই 21শে ফেব্রুয়ারির বিষয়ে কোনো কথা বলতে গেলে পরে এই কথাগুলি আমার মনে হয় যে 21শে ফেব্রুয়ারি যে মেসেজ, যে দর্শন, যে অবস্থা থেকে 21শে ফেব্রুয়ারি তৈরি হলো, এর যদি তাৎপর্যকে আমাকে অনুধাবন করতে হয়, তাহলে পরে সেই লাহোর প্রস্তাব 1940-এর 23শে মার্চ লাহোরে যে প্রস্তাব পাশ করা হয়েছিল, যে প্রস্তাব নেওয়া হয়েছিল যে ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য একটি জাতি রাষ্ট্র, ধর্ম দিয়ে জাতি হয় না। তাহলে সমস্ত পৃথিবীতে 56টা না 57টা দেশ আছে ইসলাম যেখানে, মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, তারা সবাই এক হয়ে একটা রাষ্ট্র হয়ে যেত। তারা পরস্পরের দীর্ঘদিন ধরে সংগ্রামে তাদের সীমান্ত সংঘর্ষ হতো না, সব এক হয়ে যেত। এটা হয় না। এটা জাতি তার ভাষাকে ভিত্তি করে, তার সংস্কৃতিকে ভিত্তি করে, তার ভৌগোলিক অবস্থানকে ভিত্তি করে, তার খাদ্যাভ্যাসকে ভিত্তি করে জাতি গড়ে ওঠে, এবং জাতিতে গড়ে উঠতে একটা দীর্ঘ প্রক্রিয়া রাখে। এবং জাতি চেতনাটা কিন্তু খুব বেশি দিনের কথা নয়, বেশি দিন হয়নি এটা। আমরা আগে দেখেছি এই যে পলাশী প্রান্তরে যে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গেছিল, বাংলার মানুষের খুব কিছু এসে গেছিল, কিছু যায় আসেনি। কারণ সত্যি কথাটা হচ্ছে এটাই, পলাশীর প্রান্তরে যে স্বাধীনতা সূর্য অস্ত গেছিল, তিনি যে শাসক যিনি ছিলেন, তিনিও কিন্তু বাঙালি ছিলেন না, তিনিও বহিরাগত। তার সাথে বাংলার সম্পর্ক কি ছিল খুব। থাকলে পরে ওই সামান্য সৈন্য নিয়ে ইংরেজ ওরকম দখল করে নিতে পারে? কারণ তার কাছে বাঙালি সত্তার কাছে, বাঙালি মানুষের কাছে তখনও বাঙালি কাঠামোগতভাবে তৈরি হয়নি, চেতনাগতভাবে তৈরি হয়নি বাঙালি জাতি। তার কাছে ইংরেজরা ওই অন্য দেশ থেকে এসে শাসক হওয়াও তাও ছিল, একই ছিল। তার জন্য তার কাছে খুব তাপ উত্তাপ ছিল না। তাপ উত্তাপ তৈরি হলো পরে, ধীরে ধীরে ইংরেজ শাসনের ভিত্তির মধ্য দিয়ে, যে তাদের যে শোষণ, শাসন, যন্ত্রণা, চাবুক ইত্যাদির মধ্যে দিয়ে চেতনা জাগ্রত হতে থাকলো, বাংলা ভাষা ভিত্তিক। এবং 1905-এর যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই সময় রবীন্দ্রনাথের গানগুলো যে আপনারা দেখেন, সেই যে 23-24টা গান তিনি তখন রচনা করেছিলেন, তার একটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে কিনা জানি না, যদি এই সরকার থাকে। এবং সেই গানগুলোর মধ্যে রবীন্দ্রনাথ বাঙালির শুধু স্বপ্ন নয়, বাঙালির পরিচয়কে তুলে ধরলেন।
এবং সেই 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শুধু নয়, মিতা হক তার একটা ইন্টারভিউতে বলেছেন যে 1905-এর যে রবীন্দ্রনাথের যে রচিত গান, তার সুর দেওয়া যে সমস্ত গান, সেই গানগুলো শুধু 1905 সালে নয়, 1971 সালে, 1969 সালে যে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল, স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল, রবীন্দ্রনাথকে অবলম্বন ছিল, রবীন্দ্রনাথ ছিল তাদের কাছে একটা বড় প্রেরণা। এবং রবীন্দ্রনাথের 1905 সালে রচিত গানগুলো আপনারা ইউটিউবে অনেকে দেখে নিতে পারেন, যে মিতা হকের সেই সাক্ষাৎকারটা অসাধারণ সাক্ষাৎকার। এবং তিনি বলছেন যে পাকিস্তান আমলে, বলছে ওনার জন্ম 1960 সালের 1960-এর 61 না 62 সালে বোধহয় জন্ম ওনার, মিতা হকের। তো উনি বলছেন যে আমার যখন জন্ম, সেই সময়টা হচ্ছে পূর্ব বাংলার মানুষের জাতি চেতনা, জাতি বিকাশের, জাতি ভাবনার সব থেকে উজ্জ্বলতম সময়, গৌরবোজ্জ্বল সময়, স্বর্ণযুগ বলা যায় পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার পরিপ্রেক্ষিতে। বলছে তখন আমরা পরাধীন, তখন আমরা পাকিস্তানি শাসনের শৃঙ্খলে আবদ্ধ, কিন্তু সেই সময় বাঙালি জাতিসত্তা, জাতি চেতনার, অসাম্প্রদায়িক জাতি চেতনার বিকাশটা ঘটেছিল। এবং এই বিকাশের ফলশ্রুতি হচ্ছে 1971-এর 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। এবং 1983, 84, 85 এবং পরবর্তী পর্যায়ে তার সাক্ষাৎকারগুলো যদি আপনারা দেখেন, তার লেখা যদি আপনারা পড়েন, কিছু, তিনি সঙ্গীত শিল্পী ছিলেন, তার ইন্টারভিউ যদি আপনারা পড়েন, দেখেন, সেখানে তিনি বলছেন এখন মনে হচ্ছে এখন বাংলাদেশকে চেনা যায় না। বলছে কোনো মিডল ইস্টের কোনো দেশ, কোনো যখন জনসমাবেশের কথা ছবি দেখি, মিডল ইস্টের কোনো দেশ না, এটা বাংলাদেশ আলাদাভাবে বোঝা যায় না। যেটা আমরা বুঝতে পারতাম পাকিস্তান আমলে, যে বাংলাদেশের আজকে যে পরিণতি স্বাধীনতার পর, বলছে স্বাধীনতার পর আমরা মানসিকভাবে পিছিয়েছি, আর যখন পরাধীন ছিলাম তখন মানসিকভাবে আমরা এগিয়েছিলাম, তাই স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। কিন্তু স্বাধীনতা ধরে রাখার জন্য যে মানসিক অগ্রগতি আমাদের প্রয়োজন ছিল, যে মানসিক বিকাশটা আমাদের প্রয়োজন ছিল, সেটা আমরা ধরে রাখতে পারিনি। এবং তারই পরিণতি হচ্ছে আজকের বাংলাদেশ। এবং আমি কোনো সরকারের সমালোচনা করতে যাব না, কিন্তু আজকে বাংলাদেশে যেটা হয়েছে এটাও শেষ কথা নয়। এবং বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়ার যেমন আছে, 21শে ফেব্রুয়ারি থেকেও শিক্ষা আমরা যদি নিতে পারি, আমার এই মুহূর্তে মনে হয় সমস্ত মতবাদ, রাজনৈতিক যে সমস্ত মতবাদ আছে, কোনো মতবাদকে আমি খারিজ করছি না বা বাতিল করছি না, সেই বাতিল করার লোকও আমি নেই, সেই যোগ্যতা আমার নেই, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রথমে যদি আমি বাঙালি হয়ে উঠতে পারি যথার্থভাবে, বাংলা ভাষাকে ভিত্তি করে, এবং সেটা যদি আমার অসাম্প্রদায়িক জাতি পরিচয় ভিত্তিকে তৈরি করে দেয়, তাহলে পরে এই যে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধের কথা বলছি, সেই প্রতিরোধের প্রধান হাতিয়ার হচ্ছে আমার ভাষা। যে ভাষার কোনো, আমি বারবার করে বলছি, ধর্ম পরিচয় নেই। কিন্তু পশ্চিমবাংলায় আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা অনেক ক্ষেত্রে বলি আমরা এগিয়ে আছি, আমরা অন্যান্য প্রদেশ থেকে এগিয়ে আছি। হ্যাঁ, এগিয়েছিলাম আমরা শিল্পে, সাহিত্যে, সংস্কৃতি, চলচ্চিত্রে অন্য প্রদেশ থেকে 100 বছর পিছিয়ে ছিলাম। আজকের অবস্থাটা কোথায়? আজকে আমরা কোথায় অবস্থান করছি? এটা আমরা জিজ্ঞাসা আমাদের মনে উদয় হয় একবারও কারো মনে? আমরা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি যে আজকের অবস্থান আমরা কোথায় দাঁড়িয়েছি, এর কারণটা কি? আমার পায়ের নিচে আমার শিকড় আছে কিনা, এবং সেই শিকড়টা আমার তৈরি করে দেয় আমার ভাষা, আমার সংস্কৃতির সাথে, আমার জমির সাথে, আমার মানুষের সাথে। আমরা নৈকট্য অনুভব করি, আমরা একাত্মতা অনুভব করি। এবং পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করতে গেলে, ধর্মান্ধকে প্রতিরোধ করতে গেলে, এবং ভাষাগত আগ্রাসনকে প্রতিরোধ করতে গেলে আমার প্রধান হাতিয়ার যে ভাষা, সেই ভাষাটাই পশ্চিমবাংলায় সব থেকে নড়বড়ে। হাজার হাজার বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রাইমারি স্কুলে যে স্কুলে পড়েছি সেটা এখন থানা, নেতাইনগর থানা, ওই স্কুলে আমি পড়েছি। কত হাজার হাজার প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। যে সমস্ত স্কুলে ভর্তি করাবার জন্য লাইন দিতে হতো, সেই স্কুলের মাস্টাররা ছাত্রদের ডাকছে, আসো ভর্তি হও, স্কুলটা যাতে বজায় থাকে। বাংলা মাধ্যম স্কুলগুলোর চেহারা কি, কারণটা কি? 1961 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন পাশ করা হয়েছিল,
যে পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক কাজ বাংলা ভাষায় হবে। হয়েছে আজ পর্যন্ত 61 থেকে 2024 কত বছর হলো? হয়েছে? অন্নদা শঙ্কর রায় আমাকে সাক্ষাৎকারে বলেছেন আগামী 100 বছরও হবে না যদি মানসিকতা না পাল্টায়। হয়নি। ভারতবর্ষের সমস্ত রাজ্যে সেই রাজ্যের ভাষাটা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সেখানে পঠন পাঠন বাধ্যতামূলক। আমাদের রাজ্যে 4 বছর না 5 বছর আগে ঘোষণা করা হলো যে সমস্ত মাধ্যম বিদ্যালয়ে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। আজ পর্যন্ত কার্যকরী হয়নি, হবে বলেও মনে হয় না। তো বাংলা ভাষা যদি এই নড়বড়ে অবস্থা হয়, বাংলা মাধ্যম স্কুল ইংরেজি মাধ্যম স্কুলে পরিণত হচ্ছে, হিন্দি মাধ্যম স্কুলে পরিণত হচ্ছে। বাঙালি ছেলে মেয়েরা পশ্চিমবাংলার কথা না, শুধু কলকাতা শহর, যেই শহরে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, সেই শহরে আজকের ছেলে মেয়েরা পড়ছে, তাদের প্রথম ভাষা ইংরাজি, দ্বিতীয় ভাষা হিন্দি, তৃতীয় ভাষা বাংলা। অনেকে নেই, আমার আত্মীয় আছে তৃতীয় ভাষা পড়তে পারে না। আমি একটা বাংলা বই দিয়েছিলাম গত বছর বইমেলায়, সে পড়তে পারেনি, সে ফেলে রেখেছে বইটা, কেন সে বাংলা পড়তে পারে না, ক্লাস 8-এ পড়ে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার উপর দাঁড়িয়ে যদি আমরা প্রোগ্রাম নিতে না পারি, যদি আমরা আমাদের দর্শনকে নির্ধারণ করতে না পারি, যদি কর্মসূচিকে গ্রহণ করতে না পারি, তাহলে 21শে ফেব্রুয়ারি, 19শে মে কিংবা 1 নভেম্বর মানভূম দিবস পালন করে কোনো সার্থকতা নেই। শুধু এই তিক্ত কথাগুলো আজকে বলতে হলো, আমার বলতে খারাপও লাগলো যে বাঙালি হিসাবে আমরা কোথায় চলেছি। এই প্রশ্নটা যদি আমাদের মধ্যে জাগে, আমরা যদি নতুন করে একটু ভাবতে শুরু করি, এবং প্রত্যেকটা মানুষের, সে যতই ক্ষুদ্র হোক, আমার মতো ক্ষুদ্র মানুষেরও একটা ভূমিকা আছে। বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালি জাতির স্বাধিকার, অসাম্প্রদায়িক জাতি চেতনা, বিদ্বেষমুক্ত পরিবেশ এবং একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো। এই পরিবেশটা যদি আমরা তৈরি করতে না পারি এবং যদি আমরা স্বাধীনভাবে চিন্তা করতে না পারি, আমরা শুধুমাত্র নির্দেশ পালন করতে শিখেছি। বাঙালিদের মধ্যে এটা দেখি, এটা শুধু নির্দেশ পালন করি, রাজনীতিতেও দেখি, সংস্কৃতিতেও দেখি, সমস্ত ক্ষেত্রে নির্দেশ পালন করছে, এটা করো, এটা করে দাও। কেন করতে বলছে? যে নির্দেশ দিচ্ছে সেও বলছে না, যে করছে সেও জিজ্ঞেস করছে এটা কেন করবো, এটা করে কি হবে। শুধু নির্দেশ পালন করছি। আমরা তো কর্মচারী নই, সামাজিক মানুষ। আমরা যখন একটা সামাজিক সংগঠন তৈরি করি, সেখানেও দেখি নির্দেশ, এই তুমি এই ব্যানারটা ওখানে লাগিয়ে দাও। ব্যানারটার মধ্যে কি লেখা আছে সেটাও পড়ি না আমরা। এটা নিয়ে ক্লাস করি না, আমরা বৈঠক করি না, আমরা সভা করি, আয়োজন করি, মাইক লাগাই, কেউ শুনলো কেউ শুনলো না, গল্প করলাম, বেশ চলে আসলাম, অনেক কাজ করলাম, ভেবে চলে আসি। আমরা বেশ কর্তব্য পালন করলাম, তারিখ দেখে তারিখ পালন করলাম। তারিখ দেখে তারিখ পালন করার না, প্রতিটা দিন আমার কাছে 21শে ফেব্রুয়ারি, প্রতিটা দিন 19শে মে, প্রতিটা দিন 1 নভেম্বর। এবং এটা যদি বাঙালি গ্রহণ করতে পারে, তাহলে বাঙালির ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ বাংলার যে সম্পদ আছে, প্রকৃতি বাঙালিকে যে সম্পদ দিয়েছে, অফুরন্ত সম্পদ দিয়েছে বাঙালিকে। এবং এই অফুরন্ত সম্পদ ছিল বলেই কিন্তু লুটেরারা বারবার বাংলায় আক্রমণ করেছে, বারবার বহিরাগতরা এসে হামলা করেছে, লুট করেছে। সম্পদ না থাকলে ইংরেজও আসতো না, মরুভূমি থাকলে ইংরেজও আসতো না, অন্যেরাও আসতো না। এই কথাটা আমরা আমাদের বিবেচনার মধ্যে আনা উচিত। এবং সেই সম্পদগুলো কি, তাকে রক্ষা করা, তাকে বিকশিত করা, তাকে সমস্ত মানুষের, সমস্ত জনগণের ভোগ্যপণ্য পরিণত করা এবং তাকে সংরক্ষণ করা। বাংলার এত নদ নদী জলাশয় সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। প্রকৃতি এত গরম পড়ছে, আমরা কোনোদিন এইরকম গরম দেখি। নদী নালা জলাশয় সমস্ত ভরাট করে আমরা বিক্রি করে দিচ্ছি, নদী পর্যন্ত বিক্রি করে দিচ্ছি। আমরা বুঝি কত নদী বিলুপ্ত হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই, নামে আছে কিন্তু বাস্তবে নেই। সেটা বাংলাদেশেও আছে, এখানেও হয়েছে। এটা কেন হবে এই জিনিস? সমস্ত কত রকম মাছ ছিল আমাদের, সমস্ত মাছগুলো সব এখন রুই কাতলা ছাড়া কোনো মাছ নেই। কত রকম এই মাছে ভাতে বাঙালি, কত রকম মাছ আছে বাঙালির মাছ। বাজারে গেলে আজকে আমরা ছোটবেলায় যে সমস্ত মাছ কিনে আনতাম, সেই ছোট ছোট নানা ধরনের মাছ, সেসব মাছ পাওয়া যায় আজকে, কেন পাওয়া যায় না? তার জন্য আমরা ভাবি, কখনো প্রশ্ন করি। রাষ্ট্রযন্ত্র যারা চালায় তারা ভাবে,
মৎস্য দপ্তর আছে তারা ভাবে? কেউ ভাবে না এগুলো। শুধু আমরা ভোটের কথা ভাবি, ক্ষমতার কথা ভাবি, আর দুর্নীতির কথা না তো ছেড়ে দিল। তো এই অবস্থার মধ্যে বাঙালি ভারতবর্ষের মধ্যে হিন্দির পরে সব থেকে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা হচ্ছে বাংলা। আর বাংলার যে সাহিত্য সম্পদ সেটা তো ছেড়েই দিলাম আমি। বাংলা ভাষা একটি উন্নত ভাষা সারা পৃথিবীর মধ্যে, এবং বলা হয় যে সব থেকে মিষ্টি ভাষা, সুইট ল্যাঙ্গুয়েজ এই বাংলা। সেই বাংলার পরিণতিটা কি আজকে? তাপস সেন আমাদের একটা সভাতে এসেছিল অনেক বছর আগে, 1998 সালে এসে বলেছিলেন যে আমি উড়িষ্যাতে গিয়ে দেখেছি ওখানে উড়িয়া ভাষার যে বিকাশ, যে সরকারি প্রশাসনের কাজকর্ম হচ্ছে, বাংলা তো তার থেকে 1000 বছর পিছিয়ে আছে। কোথায়? 98-99 সালে তিনি বলেছিলেন এই কথাগুলো। সারা সারা রাজ্যেগুলো দেখুন আপনি চেহারাগুলো, সেখানকার ভাষার অবস্থা, আর পশ্চিমবাংলা বাংলা ভাষার অবস্থাটা দেখুন। আর কিন্তু আমাদের 3টে ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, 19শে মে আর 1 নভেম্বর, যে জাতি 3টে ভাষা আন্দোলন করেছে, এত রক্ত দিয়েছে। 18 বছরের মেয়ে কমলা ভট্টাচার্য আগের দিন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পরের দিন গিয়ে ভাষা আন্দোলনে যুক্ত হয়েছে, যোগ দিয়ে গুলি খেয়ে মারা গেছে। তার কথা আমাদের মনে হয় একবারও? আমরা ভাবি এই মানুষগুলো কেন প্রাণ দিল, কাদের জন্য প্রাণ দিয়েছে? আমার ভাষার জন্য। আর রবীন্দ্রনাথ অন্যদের কথা না তো ছেড়েই দিচ্ছে, মাইকেল, অক্ষয় দত্তদের কথা ছেড়েই দিলাম। আমরা ভাববো না একটু যে আমরা কোথায় চলেছি? আমরা নিজ ভূমি পরাবশী হয়ে যাচ্ছি, আমাদের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে, আমাদের জমিগুলো আমাদের পায়ের নিচ থেকে চলে যাচ্ছে, সব বহিরাগতরা এসে দখল করছে, বাঙালিকে উৎখাত করে যাচ্ছে। আপনি যদি স্প্ল্যানেড থেকে হেঁটে আসেন রাজবেরির রাস্তা ধরে, আশেপাশে চেহারা চরিত্র পাল্টে গেছে। আমরা যেখানে আগে বাংলা কথা শোনা যায় না কলকাতা শহরে, আজ থেকে 15 বছর আগে বাংলা, আমার এক বন্ধু এসেছিল ঢাকা থেকে, সাংবাদিক, সে সেন্ট্রাল ক্যালকাটার একটা জায়গায় ছিল একজনের গেস্ট হাউসে। সে সকালবেলা উঠে বাংলা কাগজ কিনতে গেছে, সেখানে দেখছে যে উর্দু কাগজ আছে, উড়িয়া কাগজ আছে, ইংরাজি তো আছেই, হিন্দি কাগজ আছে, বাংলা কাগজ নেই। তাকে 2 মাইল দূরে গিয়ে বাংলা কাগজ সংগ্রহ করতে হচ্ছিল হকারদের কাছ থেকে, কারণ ওই 2 মাইল ব্যাসার্ধের মধ্যে সে কোনো হকারের কাছে বাংলা কাগজ পায়নি, কারণ সেখানে কোনো বাঙালি থাকে না, কিংবা থাকলেও তারা বাংলা কাগজ পড়ে না। এই তো বাংলার চরিত্র। এই অবস্থায় আমরা 21শে ফেব্রুয়ারি শুধু দিন হিসাবে পালন করে কতটা পরিবর্তন করতে পারবো? খুব কঠিন লড়াই সামনে বাঙালির। এবং এটা যদি বাঙালি আজও না বুঝতে পারে, তাহলে বাঙালিকে অনেক মূল্য দিতে হবে। এবং 21শে ফেব্রুয়ারি আমাদের যে শিক্ষা দিয়েছে, 19শে মে যে শিক্ষা দিয়েছে, এবং মানভূমির যে লড়াই সংগ্রাম, এই উজ্জ্বল দৃষ্টান্তগুলো যদি আমরা সামান্যতম গ্রহণ করতে পারি, শুধু আনুষ্ঠানিকতা নয়, তার চেতনা, তার দর্শনটাকে যদি আমি হৃদয়ে স্থান দিতে পারি, তাহলে বাঙালি নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে। 21শে ফেব্রুয়ারির এই মহান দিনে যারা, যে সমস্ত শহীদ, সালাম, রফিক, বরকত, সালাউদ্দিনেরা প্রাণ দিয়েছিল বাংলা ভাষার জন্য। 19শে মে 1961 রবীন্দ্র জন্ম শতবর্ষে 11 জন বাঙালিকে আসাম রাইফেলস গুলি করে হত্যা করেছিল, এবং সেদিন গৌহাটিতে নেহেরু উপস্থিত ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু গুলি চালনার নিন্দা করেননি, তিনি নিন্দা করেছিলেন বাঙালিদের, যে বাঙালিরা ভাষা নিয়ে বাড়াবাড়ি করছে, এবং উনি হিন্দিটাকে চাপিয়ে দিতে চাইছেন সারা ভারতবর্ষে, এবং এর জবাব দিয়েছে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ু। সেই জবাব আমরা দিতে পারি না। আমরা তো স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি রক্ত দিয়েছি, ভাষার জন্য একবার রুখে দাঁড়াতে পারি না? শুধু ভাষা নয়, বাঙালির সামগ্রিক অস্তিত্বের জন্য, একটা অসাম্প্রদায়িক জাতি চেতনা গড়ে তোলার জন্য আমরা পারি না এটা করতে। তার জন্য লিডারশিপ দরকার, তার জন্য সংগঠন দরকার। আশা করি এটা হবে। এটা মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখে। এই চর্চাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে।
বা একুশের যে উদযাপন, আনুষ্ঠানিক উদযাপন হচ্ছে, এগুলোরও মূল্য আছে। আগে তো লোকে জানতোই না 21শে ফেব্রুয়ারি কী, এখন তো জানতে শুরু করেছে। 19শে মে কেও জানছে, 1লা নভেম্বরকেও জানছে, এবং পরবর্তীতে বাঙালি না নিজেকেও জানতে পারবে। এবং মানুষ যখন, বাঙালি যখন নিজেকে জানতে পারবে, তখন নিশ্চয়ই বাঙালি ঐক্যবদ্ধ হয়ে ঘুরে যেতে পারবে। 21শে এই মহান শহীদ দিনে আমার এটুকুই স্বপ্ন, এটুকুই প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।